আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। তো না, যদি নির্বাচন বৈধ করতে হয় তাইলে শেখ হাসিনাকে ফিরে আয় না, মিনিমাম 72 ঘন্টার জন্য হইলেও শেখ হাসিনাকে আনতে হবে তারা সসম্মানে। আইনা উনি বলবেন যে আমি পদত্যাগ করিয়াছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সংসদ ভাঙা নতুন নির্বাচনের ডেট দেওয়ার জন্য। এই কাজগুলোর কোনোটাই তো হয় নাই। আপনারা জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে? এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে? রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না। রাষ্ট্রপতি বলতেছেন যে উনি ব্যালেট ব্যালেট কি বলে যে পোস্টাল ভোট দিবেন। রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না। অবশ্য ভোট কেন্দ্র তো বহুত বিশাল জিনিস, ঈদের জামাতেই যাইতে দেয় নাই, ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয় নাই, এত ভোট কেন্দ্রে যাবেন? তো সরকারটা এমনিই বৈধ, ইলেকশনও বৈধ, অবৈধ সবই তো অবৈধ, কোনটা বৈধ আছে? সুতরাং ওরা এখন একটা ইলেকশন দিতে চায়, তো এমনও হইতে পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই আপনারা এমনি থাকেন, সরকার আমরা চালাবো, সংসদ আছে, আমরা একটার পর একটা বিল দিচ্ছি, আপনারা সংসদে পাস করেন, কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা। হইতে পারে না? তারেকেরা হয়তো কইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হও, আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউনূস, আমি প্রেসিডেন্ট হব। তোমার কোনো মন্ত্রী মিনিস্টার দরকার নেই, আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার, আর দুই একজন জামাত থেকে দুইজন আর এই এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার, জাতীয় ঐক্যমতের সরকার। অসুবিধা কি? বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন? যে হ্যাঁ, আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। বিএনপির এক নেতারে মারার পরে বলছে সরকারকে নাকি বিব্রত। তা আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয়, তখন কি বিএনপি এটা বলবে যে আমাদের এই নেতারে মাইরা বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে ফেলা হয়েছে? বলবে? বলবে না। তো এরা কেমন অবস্থা দেখেন, যে নিজের নাক কাইটে হইলে অপরের যাত্রাভঙ্গ, মানে তুমি যা করবা করো, খালি আমারে ক্ষমতা দেও, আমি প্রধানমন্ত্রী হইতে চাই। তারেকের অবস্থা হয়েছে ওই রকম। তারেক জিয়ার কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না, যে উনি আর্টসের ছাত্র ছিলেন কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন, জাহাজের ডিজাইন করতেন, উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কারক উনি। যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম, উনি নিজে রাজাকার, জামাতের ওই নেতা নিজে রাজাকার। তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী, এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তোমার বাবা কি কি রাজাকার জানি, ফখরুলের বাবা তো রাজাকার ছিল, এটা কথা ঠিক। চোখা মিয়া রাজাকার, সে রাজাকার ছিল, পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশিদের হত্যা করছে। জামাতের এক রাজাকারে কইতেছে ফখরুল, মির্জা ফখরুলের বাপের কথা। তো এক রাজাকার আরেক রাজাকারের কথা কয়, এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার বইলা গাইল দেয়। পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না, যখন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ হয় না, কিন্তু রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুনে বাই জেলা ওঠে। এমন এক সিস্টেম যে এখন এ ডাক্তার ইউনূসের কথা, যে জাহান নামে যাও তোমরা, তোমরা যে যেখানে যাবা যাও, আমি রাষ্ট্রপতি হব, আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে, দুই একজনে তো বাদ যাইতে পারে, বাকিরা থাকবে। তারেক তুমি প্রধানমন্ত্রী হবা, কোনো সমস্যা নাই, আরো দুইজন মন্ত্রী দিমু, এনসিপির দুইজন দিমু, জামাতের দুইজন আনবো, আমরা ওই কি সরকার জানি, এটা জাতীয় সরকারের আদলে সরকার চালামো। কারণ এরা কোনো মতে 29 সাল পর্যন্ত যাইতে হইব। 29 সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ। ধরেন যারা আজকে এই অত্যাচার করছে, যারা এই অত্যাচার আপনার গায়ে সেটে দিল, যারা আপনাকে এইভাবে কষ্ট দিল, তারাও এই দেশেরই নাগরিক। এন্ড অফ দ্য ডেতে ওরা কোনো ফিরিঙ্গি আসেনি আমাদের দেশে, আমাদের দেশে কোনো বাইরের কোনো শক্তি আসেনি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি যে সৈন্যরা এসছে, ওরা মাঠ ঘাট রাস্তাঘাট কিছুই চিনত না আসলে। আমাদের নদীমাতৃক একটা দেশ কতদিন টিকতে পারতো? 2 মাস, 1 মাস। শুধুমাত্র যদি আমাদেরই রক্তের যারা আছে, আমাদেরই দেশের লোকগুলো আছে, এরা যদি আমাদের সন্তানদের, আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের বাড়ি ঘরগুলো না চেনাতো। সো ওই যে মুক্তিযুদ্ধের পর থেকে এই জাতির কপালে একটা এক ধরনের ঘৃণা একটা অংশের প্রতি রয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন এই জাতির, আমাদের এই দেশটা কিভাবে রোল করছে। হ্যাঁ,
আমি যে প্রায়ই আপনার প্রোগ্রামে এসে অনেকবার বলেছি যে আমরা একেবারে একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। হুম। আমাকে এক ভারতীয় ভদ্রলোক, তিনি বেশ উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি এই দেশটাকে দীর্ঘদিন এই দেশে চাকরি করেছেন, দেখেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা দাদা, আপনি তো এই দেশে একটা দীর্ঘ সময় চাকরি করেছেন, নানান ধরনের পলিটিশিয়ানস, লোকজন, এদের সাথে আপনার মেশার সুযোগ হয়েছে। এই মানুষগুলো আপনাদের সাথে নানান সময় এসছে বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে। কি বলে তারা আসলে? কি চায় আপনাদের কাছে এসে? মানে আমি খুব আসলেই জানতে চেয়েছি। তার সাথে আমার সম্পর্কটা এত ভালো। আমাকে বলল যে, "দাদা, আপনাদের দেশের লোকেরা তার দেশকে ভালোবাসে না। যার তার কাছে গিয়ে যা তা বলা শুরু করে। জাস্ট তার রাজনৈতিক প্রতিপক্ষ হলে। বলে জামাত, বিএনপি, আপনি" এভাবে তিনি বললেন যে, "দেখেন যে এই মুক্তিযুদ্ধের সময় আপনাদেরই লোক কিন্তু আপনাদের লোকের মাংস খেয়েছে। আপনাদের লোকেরাই চিনিয়ে দিয়ে বলেছে যে এই বাসাতে মুক্তিযোদ্ধারা আছে। এটা কিন্তু কোনো পাকিস্তানিরা বলেনি, কোনো ভারতীয়রা বলেনি, কোনো আমেরিকানরা বলেনি। তাহলে আজকে সাদ্দামের যেই কষ্টটা আপনার আর আমার মধ্যে জমা হলো, আমরা তো ধরেন বলবো কি সঞ্চারিত হয়েছে এই রাগ এবং ক্ষোভ। আপনি ভাবেন তো যে সাদ্দাম যদি আজকে ব্রাশ ফায়ার করে এই আব্দুল বাতেন, আশিক হাসান, জেলার এদেরকে মেরে ফেলে, আপনি কি আসলে সাদ্দামকে খারাপ বলতে পারবেন? ধরেন আপনি যদি আজকে দেখেন যে সাদ্দাম আজকে এগুলাকে জাস্ট ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। আমি একটা কাল্পনিক একটা চিত্র আঁকলাম। লাইফ ইজ নট এ মুভি বাট স্টিল আমি যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ক্ষোভ কিন্তু ওই আমাদের আমাদের বক্তব্যের মতো ইথারে ভেসে বেড়ায়। এগুলো কোথাও মুছে যাবে না। এগুলোর রেশ থেকে যাবে। কোথায় যেন বলতে শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট এগুলো আসলে থেকে যায় এন্ড অফ দ্য ডে তে। দেখেন আজকে যেই ঘটনাটা আমাদের সাথে হচ্ছে, এই যে আপনি সাদ্দামের এই ঘটনাটা জানলেন, আপনার তো মনে আছে তোফাজ্জলের কথা। হুম। তোফাজ্জলকে হাত বুলিয়ে খাইয়ে বলছে, "ভালো হইছে খাওয়া, আরেকটু খাও।" মানে ওকে খাওয়া-দাওয়া, ওকে মেরে ফেলবে। এটাই প্ল্যান। মাসুদের কথা আপনি চিন্তা করেন। সালাউদ্দিন আম্মার ওই ছেলেটা রাজশাহীর এখন জিএস হয়েছে আপনার রাকসুর। সেই ছেলেটা দলবল নিয়ে মাসুদকে মেরে ফেললো। মাসুদের কিন্তু অলরেডি ওর রক কেটে দিয়েছিল এই আম্মাররাই বা আম্মারদের সিনিয়ররা ২০১৪ সালে। ছেলেটা যখন মারা যাচ্ছে ভাবা যায় তার মুখের সামনে এসে মাইক্রোফোনে বলছে, "আপনার শেষ কথা কি? শেষ কথা কি?" সে শুধু বলেছে, "ভাই একটু পানি খাবো, একটু পানি দেন, একটু পানি দেন।" বলতে, বলতে ছেলেটা মারা গেল। আমি খালি মাঝে মধ্যে ভাবি, আমি প্রায় ভাবি যে আমি কি আমারই বাংলাদেশের মানুষের রক্ত নিবো, প্রতিশোধ নিবো, নাকি মাফ করে দিব, নাকি সমস্ত স্মৃতি মনে করে হাউমাউ করে কাঁদতে থাকবো? মানে আমি চিন্তা করি আচ্ছা গণহত্যা যদি করতে হয় বা এদেরকে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আবার এই দেশের মানুষের উপরেই নিতে হবে। আবার যদি ক্ষমা করে দেই, এই ক্ষমাটাকেই দুর্বলতা ভাববে। মানে এগুলো সিম্পলি ভাবনা। এগুলোর কোনো মাপ নাই ভাবাভাবি। আমি খালি ভাবি যে এই যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আসাদ, এত দুঃখ দিচ্ছে, আমারই দেশের একটা লোক একটাবারের জন্য ভাবলো না যে ওর ঘরেও তো ছোট্ট এমন একটা বাচ্চা আছে, মেরে ফেললো। মানে আমি খালি চিন্তা করি যে ধরেন পাষাণ একজন হতে পারে। আপনি নাসিমুল গনি হিজবুত তাহরির করে, ওর তো কোনো বুক পিট নাই। হাসতে হয়তোবা আপনার চামড়া ছিলবে। আপনি চিৎকার করছেন চামড়া ছিলার কারণে। আপনাকে সে হাসতে বলছে, "আস্তে চিল্লা রে বাবা, একটু আস্তে চিল্লা।" ও হয়তোবা এই টাইপের পাষাণ। তাই বলে একটা গোটা সিন্ডিকেট পাষাণ হয়ে যাবে? ধরা যাক একজন এসপি, একজন জেলা প্রশাসক। তারা কি আসলে ওইখানে কি একটা মানুষ ছিল না? এটা ভাবুক যে সে যত খারাপ হোক, আমি ওই ছোট্ট একটা বাচ্চা যে চলে গেছে বা যে স্ত্রী ওদেরকে একটা নজর ছেলেটা দেখুক। আমি না আমি খুব আপনি জানেন আমাদের দেশের মানুষ এই যে আমি আপনাকে বলি এই জিনিসগুলো আমি এত ফলো করি। আমাদের দেশের মানুষ আপনি অপরিচিত কারো বাসাতে গিয়ে খালি একটু বলেন যে আমার খিদা লাগছে। আপনাকে না একেবারে পিঁড়ি এনে দেবে। মানে হুম। আপনারা একটু পানি খেতে চাবেন আপনাকে খুবই আদর আপ্যায়ন। মজার ব্যাপার কি জানেন? এই মানুষটা কি
আপনি খুঁজে পাবেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর। আমি এই যে আচরণের এই ভয়াবহ বৈপরীত্য আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় পাই। হ্যাঁ, এবং এই দেশের মানুষ কি আসলে আদৌ এইভাবে বদলে গেছে নাকি একটা হিউজ চেঞ্জ এসেছে আমাদের মধ্যে আমি জানি না। আমি প্রায় চিন্তা করি, আমি প্রায় নিজেকে নিজে প্রবোধ দেই যে কোনোদিন কি আসলে দেশে ফিরে মহাত্মা গান্ধী হতে পারবো? যদি মহাত্মা গান্ধী না হই তাহলে আসলে খুবই দুষ্কর এসব সমস্ত কিছু ভুলে থাকা। আমাদের সাথে যা কিছু হয়েছে বা হচ্ছে, আচ্ছা ২ টার একটা। একটা হচ্ছে আপনাকে মাফ করে দিতে হবে। আপনাকে একদম পুরো মানে কিছুকে আপনি হয়তোবা আয়ত্তে আনবেন, আদালতে আনবেন, কোর্টে আনবেন। আদারওয়াইজ একটা বড় অংশকে আপনার ক্ষমা করে দিতে হবে। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনি জানেন আমি সবচাইতে কোন জিনিসটা ভাবি? আমি ভাবি আমি যখন দেশে ফিরবো, ঠিক আগের মতো যখন আমি নীল খেতে যাবো, যেখানে সেখানে রাস্তার ধারে চা খাবো। ধরেন আমি তো কি টাইপের আমি জানি না আপনি জানেন কিনা? আমি টং দোকানের চা, তারপর একটা হুম, রিক্শাওয়ালা হুম। দেখলে রিক্শাওয়ালাকে ধরে তার সাথে গল্প করা, তাকে জড়া ধরা। তারপরে রিক্শাওয়ালাকে কোনদিন আমি মানে আমি আমি কখনো কোনো মানুষকে একটা রিক্শাওয়ালাকে দেখে অনেকে কিন্তু তুই করে বলে, এই করে। আমি কিন্তু অল দ্যা টাইম মানে আমি রেসপেক্ট এগুলো আমার জানেন মাঝে মধ্যে আমি ভাবি যে আমি যখন দেশে ফিরবো, আমি কি আর এই মানুষগুলোকে কোনদিন বিশ্বাস করতে পারবো? ধরেন আমি কোনো একটা টং দোকানে চা খাচ্ছি। আমার না খালি মনে হতে থাকবে এই ছেলেটা বা এই চা দোকানদার এও মনে হয় গণভবনে গেছে লুটপাট করতে। এও মনে হয় ৩২ ভেঙেছে। আমার না মনে হবে যে দম বন্ধ হয়ে আসবে আমার কাছে মনে হবে। এই যে আমি জানেন আমি বই কিনতাম। আমি একটা ছেলের কাছ থেকে প্রায় ৩.৫ লাখ থেকে ৪ লাখ টাকার বই কিনেছি। আর বিচিত্রা তো কিনেছি ইন ওয়ান গো। সেই ছেলেটা ৫ অগাস্টের পরে আমার ঠিকানা দিয়ে দিয়েছে একটা বই বিক্রেতা। যে বিচিত্র বই নামে একটা বই আছে দেখবেন। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে সাজ্জাদ, মাগুরাতে বাড়ি। একটা ব্যাংকে চাকরি করে। জানেন এই ছেলেটা ৬০,০০০ টাকা দিয়ে আমি তার কাছে বিচিত্রা কিনেছি। অসংখ্য বই আমি সাজ্জাদের কাছ থেকে কিনেছি। ৫ তারিখের পরে ও ধুম করে আমার ঠিকানাটা দিয়ে দিল অনলাইনে। তো আমি এই যে সাদ্দামের কথা বলতে গিয়ে এই কথা কেন বললাম জানেন? আসাদ, উই আর অড ম্যান ইন দ্য সোসাইটি। আমি আর আপনি কমপ্লিটলি অড ম্যান। হুম, আপনার বয়স কত? আমি ধারণা করি যে ইউ আর ভেরি ইয়াং ৩৪। একটা ছেলে। হুম, আপনি আপনার এই ইয়াং এজে ঠিক কত বছর এক্সাইলে আছেন? বছর আমার ছেলের বয়স ১৫ হবে। মানে আপনি আমার ছেলেটার বয়সের জাস্ট ১ বছর বা ২ বছর থেকে আপনি এক্সাইলে। ওয়াই? বিকজ আপনার ভিউ ভিন্ন। আমি যখন এগুলা ধরেন ভাবি যে দাউদ হায়দার জাস্ট একটা কবিতা লেখার কারণে কোনদিন আর দেশে ফিরতে পারেননি। তসলিমা নাসরিন সিম্পলি তিনি তার কথা বলেছেন। এক দলের অনুভূতিতে আঘাত লেগেছে। এক দল সেটা পছন্দ করে না। আমি এখানে যখন এগুলো ভাবি, আমার যখন এগুলো মাথাতে আসে, তখন আমার কাছে মনে হয় যে আপনাকে আমি বুঝাতে পারবো না যে এই সাদ্দামকে যখন আজকে দেখেছি সে বলছে তার তার পুত্রের কবর ছুঁয়ে, আপনি কোনদিন হাজার চেষ্টা করে সাদ্দামকে কখনো তার যদি সাদ্দামের উপকার করতে হয় তাহলে যেটা করতে হবে ওকে কোনো একটা ওষুধ দিয়ে ওর সমস্ত স্মৃতিকে নষ্ট করে দিতে হবে। আদারওয়াইজ এই ছেলে বাঁচবে না তো। এই ছেলে বাঁচবে না। আমি আপনাকে বলে রাখলাম। এগুলোর বিচার হবে। আর একটা বিষয়ে তারা নিজেরাও কিছু শাস্তি পাচ্ছেন। যেমন আম আনিস আলমগীর, আব্দুল নূর তুষার এবং আম পান্না সাহেব ওনারা অনেকটা বন্ধু মানুষ। এখন আনিস আলমগীর জেলে রয়েছেন। পান্না সাহেব জেল থেকে বের হয়েছেন। আব্দুল নূর তুষার কি হবেন সেটা একটা বিষয়, বা আমাদের আ অধ্যাপক কলিমুল্লাহর ব্যাপারটা আমরা জানি। সম্প্রতি লায়েকা বশির, একজন শিক্ষক নেটওয়ার্কের খুবই চিহ্নিত ফ্রন্ট লাইনে থাকা লালবদর বুদ্ধিজীবী। তো তিনি চাকরি হারিয়েছেন এই তার কলিগ সহ এই ইউনূসের আমলেই। এবং এগুলো যারা বুদ্ধিদীপ্ত মানুষজন যাদের আমরা মনে করি, যারা নিজেদেরকে এলিট হিসেবে আমাদেরকে পরিচয় করে দেয়, তাদের ব্যর্থতা আর গ্রামের এক কালাচোরার ব্যর্থতা এক না। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো গুপ্ত আর এই বুদ্ধিজীবী ফরহাদ মজার এক না। তো তাদের বিচার তো অবশ্যই হবে। আপনি ক্ষমার কথা বলেছিলেন, ক্ষমা অনেকেই করা উচিত। হয়তো অনেকেই গেছে কিন্তু তার অপরাধ অনুযায়ী। আর মজার বিষয় ১৯৭১ এ যেটা আমরা পারিনি, এখন সবকিছু আপনি বলছেন আপনার মনে হবে। আপনার তো মনে হওয়ার দরকার নাই। ওই চায়ের দোকান ছিল কিনা?
তার আশেপাশের লোক কোথাও না কোনো ফেসবুকে না কোথাও না কোনো পোস্ট আছে, কোথাও না কোনো ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করেছে কিনা। সুতরাং মামা এবার যাবা কই। আমি আপনাকে যেই জায়গাতে বেসিক্যালি ফোকাসটা আপনি যে জায়গায় করবেন যে জি। আপনি আপনার দেশে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। আমি কিন্তু এই যে এইটার যে কষ্টটা আপনি খালি এই ফিলোসফির জায়গাটা ধরেন যে আপনি একটা দেশে বসে আছেন কিন্তু আপনি মানে একটা গৃহযুদ্ধ কখন হয় জানেন? এই পার্টিকুলার সিচুয়েশনে গৃহযুদ্ধটা নিজের আপনি সোমালিয়াতে ট্রাইবে যুদ্ধ। আপনি আসাদ, আমি আপনাকে লিখে দিচ্ছি আসাদ, এই দেশে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে। এখন মানসিকভাবে চলছে, ভবিষ্যতে সেটা অস্ত্র নিয়ে চলবে কিনা সময় বলে দিবে। আপনি যদি বুদ্ধিজীবীদের ভূমিকা যদি বলেন বা যারা সুশীল আচরণ করেছে তাদের ভূমিকার কথা যদি বলেন আর ভবিষ্যতের কথা বলেন, আমরা মনে হয় ভবিষ্যতের আলাপটা এরই মধ্যে করেছি আসাদ, যে জি। এটা যে একটা ডিভাইডেশন এবং আমাদের দেশের মানুষরাই যখন আমার মাংস খুবলে খাচ্ছে, সেটা জামাত বা বিএনপি আপনি যাই বলেন না কেন, এই যে কোনো লিমিট রাখলো না। আমি আসলে এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আপনার র্যাথ, আমি কিন্তু আপনাকে প্রতিশোধ পরায়ণ বলছি না, আমি বলবো একটা র্যাথ, যে আওয়ামী লীগ মানেই তাকে শেষ করে ফেলতে হবে, খুন করে ফেলতে হবে। এই যে এই পুরো জিনিসটাকে এক ধরনের নর্মাল